আই এম সোহাগ। সন্ধ্যার পরপর শুদ্ধ মায়রাকে মায়ের হোস্টেলে রেখে ফাইজদের বাড়িতে এসেছে। ফাইজের মা শুদ্ধর সামনে বেশ কয়েক প্রকার নাস্তা রেখেছে। শুদ্ধ অল্প কিছু খেয়ে ডাইনিংয়ের সোফায় বসে ফোনে ব্যস্ত। ফাইজ ভেতরে গিয়েছে। ফারা গলায় ওড়না ঝুলিয়ে তার ঘর থেকে বের হতে গিয়েও শুদ্ধকে দেখে দ্রুত দরজার আড়ালে চলে যায়। দরজার ফাঁক দিয়ে শুদ্ধর দিকে তাকায়। শুদ্ধের পরনে সাদা শার্ট, ক্রিম কালার গ্র্যাভিডিং প্যান্ট, শার্টের হাতা কোনি পর্যন্ত ফোল্ড করা, চুলগুলো খুব সুন্দর গোছানো, গায়ের রং কিছুটা চাপা। হাইট তার ভাইয়ের সমান মনে হয়। তার ভাই 6 ফুট, তার মানে শুদ্ধও 6 ফুট। ফারা শুদ্ধের মাথা থেকে পা পর্যন্ত অবলোকন করে বিড়বিড় করলো, কি সুন্দর। শুদ্ধ হঠাৎ মাথা উঁচু করে এদিক ওদিক তাকালে তার নজরে আসে ফারার চোরা দৃষ্টি। শুদ্ধ সাথে সাথে ফারার থেকে চোখ সরিয়ে নেয়, যেন ফারা বুঝতে না পারে সে ফারাকে দেখে ফেলেছে। শুদ্ধ চোখ সরিয়ে নিয়ে মনে মনে হাসলো। ফারা তাকে এভাবে দেখায় শুদ্ধর মনে অদ্ভুত এক ভালো লাগা ছেয়ে যায়। পছন্দের মানুষ তাকেই লুকিয়ে দেখছে। ব্যাপারটি ভাবলেই মনটা নেচে ওঠে। শুদ্ধর তো মনের সাথে সাথে নিজেরও নাচতে ইচ্ছে করছে। ফাইজকে আসতে দেখে শুদ্ধ সোফায় গা এলিয়ে দেয়। ফারা ফাইজ দুই ভাই বোনকে একটু জ্বালাতে মনে মনে হেসে বলে, ফাইজ, তোর বোনের জন্য তো জামাই খুঁজে পেয়েছি। ফাইজ শুদ্ধের পাশে বসতে বসতে বলে, ডিটেলস বল। শুদ্ধ মিটমিট হেসে গলা ঝেড়ে বেসুরা গলায় বলে, ছেলে কিন্তু বড্ড কালো, নাম যে তার কালুয়া, কাজু বাদাম দিলে ভালো লাগে হালুয়া, আর সরকারি চাকরি থাকলে যতই হোক না কালুয়া। এইটুকু গিয়ে শুদ্ধ হাসতে হাসতে বলে, তোর বোনের মনের কথা বলে দিলাম। কি রে, ছেলে পছন্দ হলো? সরকারি চাকরি আছে কিন্তু। ফাইজ বিরক্ত চোখে তাকায় শুদ্ধর দিকে। ফারা বিস্ময় দৃষ্টিতে চেয়ে আছে শুদ্ধর দিকে। প্রথমে ভেবেছিল শুদ্ধ সত্যি সত্যিই হয়তো তার জন্য ছেলে দেখেছে। সীতাকুণ্ড থেকে ফেরার দিন শুদ্ধ বলেছিল তার জন্য ছেলে দেখবে। এরপর আবার জিজ্ঞেস করলো ঘর জামাই থাকলে সে কি বিয়ে করবে কিনা। ফারা রাজি ছিল, এখন রাজি নয় তেমন নয়, কিন্তু তার কেন যেন সবসময় শুদ্ধকে নিয়ে ভাবতে ভালো লাগে। সীতাকুণ্ড যাওয়ার দিন থেকে এখন পর্যন্ত শুদ্ধকে মাথা থেকে বেরই করতে পারছে না। শুদ্ধকে বিয়ে কথাটা ভাবতেই ফারা নিজে নিজেই দুগালে দুটো থাপ্পড় দিল। একে তো শুদ্ধ তার স্যার, আরেকটা হলো শুদ্ধ তার ভাইয়ের বন্ধু। না না না, এসব কি ভাবা যাবে নাকি। আপাতত এসব ভাবনা চাপা দিল। শুদ্ধের প্রথম কথা সিরিয়াস মনে হলেও এখন বুঝেছে শুদ্ধ মজা করেছে। ফারার মাথায় একটু দুষ্ট বুদ্ধি এসেছে। গ্রাম থেকে ফারার এক চাচাতো ছোট ভাই এসেছে, বয়স 8 বছর। গুলতি নিয়ে ফারার বিছানার উপর বসে আছে ছেলেটি। ফারা এগিয়ে গিয়ে তার ভাইয়ের থেকে গুলতি সহ দুটো পাথর নিয়ে দরজার সামনে গিয়ে আড়ালে দাঁড়ায়। গ্রামে গেলে টুকটাক তার ভাইদের থেকে নিয়ে এই গুলতি ছুড়তো। ফারা একবার ভাবলো শুধু তার স্যার, এইভাবে একটু পিছিয়ে আসলো, তবে নিজেকে বোঝালো সে আড়াল থেকে কাজটি করবে, শুধু তো আর তাকে দেখবে না। অতপর আবারও এগিয়ে এসে ভালোভাবে নিজেকে আড়াল করে দাঁড়ায়। শুদ্ধর দিকে গুলতি তাক করে খুব সূক্ষ্মভাবে দুটো পাথর ছুঁড়ে মারলো। ফারার নিশানা অনুযায়ী পাথর দুটো একদম শুদ্ধর বুকে গিয়ে লাগে। শুদ্ধ বুকের পাশে হাত দিয়ে মৃদু চেঁচিয়ে ওঠে, আহ! শুদ্ধ সাথে সাথে ফারার দরজার দিকে তাকালে দেখলো ফারা হাসছে। ফারা শুদ্ধকে তার দিকে তাকাতে দেখে চোখ বড় বড় করে তাকায়, চোখে মুখে ভিত ভর করে। 1 সেকেন্ডও সময় নষ্ট না করে ফারা ঠাস করে দরজা বন্ধ করে দেয়। ফারার কাণ্ড দেখে শুদ্ধের ব্যথা তরু মুখে একটু হাসি ফোটে। পাশ থেকে ফাইজ শুদ্ধের দিকে চেয়ে ভ্রু কুচকে বলে, কি হলো, চেঁচালি কেন? শুধু ফাইজের দিকে তাকায়, বুকের পাশে ডান হাত বুলাতে বুলাতে বলে, মারাত্মক জায়গায় ব্যথা পেলাম ইয়ার। এই ব্যথা নিরাময়ের ওষুধ মনে হচ্ছে এক আগুন সুন্দরী ধানি লঙ্কা। ফাইজের চোখ ছোট ছোট করে বলে, মেয়েটি কে? শুধু সোজা হয়ে বসে, ফাইজের উদ্দেশ্যে সিরিয়াস হয়ে বলে, লিটল কুইন কে? ফাইজ থতমত খেয়ে তাকায়, শুধু মিটমিট হেসে ভ্রু নাচায়। ফাইজ মুখ ফিরিয়ে নেয়। শুধু মৃদু হাসলো। সে সব জানে, তবু এই ফাইজ এড়িয়ে যায়। অবশ্য তার ভালোই লাগে। এখন তো ফাইজের বোন ছাড়া কিছুই ভালো লাগছে না। কথাটা ভেবে শুধু হতাশ হলো। এই মেয়ে তো মারাত্মক জ্বালায়। আবারও সোফায় গায়ে এলিয়ে দিয়ে মনে মনে আওড়ায়, সুন্দরী, এত জ্বালিও না, নইলে কিন্তু পস্তাতে হবে। পরদিন সকাল সকাল মায়েরা ভার্সিটি এসেছে। গতকাল ইরফানদের বাড়ি থেকে ফেরার সময় শুধু তাকে বার্ড ফ্লাওয়ার 6টি চারা দিয়েছে। যদিও শুধু বলেছিল এগুলো নাকি ইরফান নিজেই তাকে দিয়েছে, কিন্তু মায়েরা এক কান দিয়ে ঢুকিয়েছে আরেক কান দিয়ে বের করে দিয়েছে। ইরফান তাকে একটি চারাই দিল না, আর 6টা দিবে, এটা অসম্ভব। মায়েরা নিজের চোখে দেখলেও বিশ্বাস করবে না। ইরফানের মতো খবিশ লোক সে আর জীবনেও দেখেনি। মায়েরা ভেবেছে শুদ্ধ তার আর ইরফানের সম্পর্ক ঠিক করার জন্য নিজে তাকে এই চারাগুলো দিয়ে ইরফানের নাম দিয়েছে। মায়েরা এইসব ভাবনা বাদ দিল। সে নিজের জন্য 3টে চারা রেখে বাকি 3টে চারা মিলার জন্য এনেছে। দৌড়ে মিলাকে দেখতে পেয়ে মায়েরা মিলার দিকে দৌড়ায়। মিলার সামনে গিয়ে দাঁড়ায়। মিলা বিরক্ত হয়ে বলে, তুই কি স্বাভাবিকভাবে হাঁটতে পারিস না? মায়েরা পাত্তা না দিয়ে তার হাতে 3টি চারা মিলার দিকে বাড়িয়ে দিয়ে বলে, এগুলো নিয়ে 6টা চারা পেয়েছিলাম, অর্ধেক তোর অর্ধেক আমার। মিলা ভ্রু কুচকে বলে, কোথায় পেলি? আর এগুলো কিসের গাছ? শুদ্ধ ভাইয়া দিয়েছে। এই গাছের ফুলের নাম বার্ড ফ্লাওয়ার। ফুলগুলো অনেক সুন্দর হয়, দাঁড়া দেখাচ্ছি। কথাটা বলে মায়েরা তার ফোন বের করে গুগল থেকে বার্ড ফ্লাওয়ার পিক দেখায় মিলাকে। মিলা অবাক হয়ে বলে, সুন্দর তো? মায়েরা হেসে বলে, হ্যাঁ, আমারও খুব ভালো লেগেছে, দেখতে একদম পাখির মতো।
একটি ক্লাস শেষে মায়েরা আর মিলা ভার্সিটির মাঠের কোনায় বসে আছে। সীতাকুণ্ড যাওয়ার 1.5 মাস আগে মায়েরাদের প্রথম সেমিস্টারের পরীক্ষা হয়েছিল। আজ রেজাল্ট দিয়েছে। রেজাল্ট পেয়ে মায়েরা মনমরা হয়ে বসে আছে। তার ইংলিশ সাবজেক্টে ফেল এসেছে। মায়েরা কিছুতেই বুঝতে পারছে না সে যতই খারাপ পরীক্ষা দেখ তাই বলে ফেল করবে, আবার রিটেক দিতে হবে তাকে। মায়ের কান্না পাচ্ছে। মিলার রেজাল্ট ভালো। মায়ের এক্সাম দিয়ে মনে হয়েছিল সে অনেক ভালো করবে, অথচ হয়েছে তার উল্টো। মিলা মায়েরাকে ঠেলে বলে, মন খারাপ করছিস কেন, আবার রিটেক দিবি? মায়েরা মিলার দিকে চেয়ে রেগে বলে, খারাপ পরীক্ষা দিলে রিটেক দিতাম, ভালো পরীক্ষা দিয়ে রিটেক দিব কেন? মিলা কোমরে হাত দিয়ে বলে, তো যা ইরফান স্যারের কাছে গিয়ে বল সে তোকে কেন ফেল করিয়ে দিল। মিলার কথাটা শুনে মায়েরা হঠাৎ মাথায় কিছু আসে। অতঃপর বলে, আমাদের ইংলিশ খাতা তো ইরফান না স্যার দেখেছে, তাই না রে? ইংলিশ টিচার ইরফান স্যার, তো খাতা সে না দেখে কি মঙ্গল গ্রহের স্যার দেখবে? মায়েরা মাথায় হাত দিয়ে বলে, আমার সারে সর্বনাশ হয়ে গেল রে মিলা। আমি শিওর ইরফান না স্যার ইচ্ছে করে আমার ফেল করিয়ে দিয়েছে। কি খারাপ, একবার ভাব। মিলা ভাবুক হয়ে বলে, তাই বলে তোকে ফেল করিয়ে দিবে? মায়েরা ব্যাগ নিয়ে মাঠ থেকে উঠে মিলাকে টানে ইরফানের অফিস রুমে যাওয়ার জন্য, কিন্তু মিলাকে তুলতে পারল না। অমন রাম ধমক খাওয়ার শখ নেই। আরেকবার এক্সাম দিলে কি হবে? মায়েরার কথা সে কেন এক পরীক্ষা বারবার দিবে? যদি পরীক্ষা খারাপ হতো, ফেল হওয়ার মতো পরীক্ষা হতো, তবুও মায়েরা মানত। কিন্তু সে অনেক ভালো পরীক্ষা দিয়েছে, সেখানে ফেল কিভাবে মানবে? কিছুতেই আবার পরীক্ষা দিবে না সে। এই ইরফানা স্যারের একটা বিহিত করবে সে। মিলাকে রাজি করাতে না পেরে একাই পথ ধরল মায়েরা। ইরফানের অফিস রুমের সামনে এসে মায়েরা দাঁড়িয়ে আছে। ভয় লাগছে ভেতরে যেতে। কয়টা যে ধমক খেতে হবে নাকি থাপ্পড়ই খেতে হয়, এ পর্যন্ত অনেকগুলো থাপ্পড় খেয়ে ফেলেছে। খারাপ লোক একটা। এই ভার্সিটিতে ভর্তি হওয়াই তার জীবনে সবচেয়ে বড় ভুল ছিল। তার জীবনটা পুরো প্যারাময় করে দিয়েছে ইরফান নাসের। আর আজ থেকে একেবারে ফেলই করিয়ে দিয়েছে। কথাটা ভাবতেই মায়ের ইচ্ছে করলো ইরফানকে টাক করিয়ে দিতে। নিজেকে ঠান্ডা করে দরজা ঠেলে ভেতরে তাকিয়ে দেখলো ইরফান দরজার দিকেই চেয়ে আছে। মায়ের সাথে সাথে চোখাচোখি হতেই মায়েরা দ্রুত দরজা আটকে দেয়। বুকে থুথু দেয় মেয়েটা। এই লোকটার দৃষ্টি দেখলেই ভয় লাগে। ইরফান দরজার দিকে চেয়ে বিরক্তি কণ্ঠে আওড়ালো, স্টুপিড। মায়ের অসহায় দৃষ্টিতে তাকালো দরজার দিকে। যেভাবে দরজা আটকালো, ইরফান তাকে আবার কাঁচাই না চিবিয়ে খায়। নিজেকে সামলে বহু কষ্টে সাহস সঞ্চয় করে এরপর আবারও দরজা ঠেলে মিনমিন করে বলে, স্যার আসবো? ইরফানের গম্ভীর স্বর ভেসে আসে, নো। মায়েরা অসহায় দৃষ্টিতে তাকালো। পিছন থেকে শুদ্ধ মায়েরাকে দেখে বলে, আরে মায়েরা তুমি এখানে কি করছো? মায়েরা শুদ্ধের গলা শুনে দ্রুত পিছু ফিরে তাকায়, বলে, ভাইয়া আমি অনেক বড় বিপদে পড়েছি। শুদ্ধ চোখ ছোট ছোট করে বলে, বিপদটা কি ইরফান রিলেটেড? মায়েরা মাথা উপর নিচ করে হ্যাঁ বোঝায়। শুধু মনে মনে হাসে। মায়েরাকে ইরফানের কাছাকাছি আনার একটা সুযোগ পেয়ে হাতছাড়া করলো না। অতঃপর বলে, তোমার বিপদ তুমিই ইরফানকে বলো মায়েরা, আমি এসবে নেই, যাও ভেতরে যাও। কথাটা বলে শুধু দরজা ঠেলে খুলে দেয়। মায়েরা ঢোক গেল। ইরফান যে তাকে ভেতরে যেতে নিষেধ করলো, সে গেলে আবার কিছু বলবে না। শুদ্ধ বলে, মায়েরা ভেতরে যাও, আমিও তো তোমার স্যার, পারমিশন দিয়েছি, তুমি যাও। শুদ্ধর কথায় মায়েরা রুমের ভেতরে প্রবেশ করে। পিছে শুদ্ধও ভেতরে আসে। শুদ্ধ ইরফানের সামনে একটি চেয়ার টেনে বসে। এরপর মায়ের দিকে চেয়ে বলে, মায়েরা তোমার প্রবলেম বলে ফেলো। ইরফান ভ্রু কুচকে তাকায় মায়ের দিকে। মায়েরা ইরফানের দিকে তাকিয়ে ঢোক গিল মিনমিন করে বলে, স্যার আমার ইংলিশ ফেল এসেছে। ইরফান গম্ভীর গলায় বলে, আই নো। মায়েরা চোখ ছোট ছোট করে বলে, আমি ভালো পরীক্ষা দিয়েছিলাম, আমার ফেল হবে না। আবারও ইরফান গম্ভীর স্বর, আই নো। মায়েরা অবাক হয়, মানে কি? সে জানে ফেল করবে না, তাহলে একে ফেল করিয়ে দিয়েছে কেন? কটমট দৃষ্টিতে তাকায় ইরফানের দিকে। ইরফান ততক্ষণে তার কাজে ব্যস্ত হয়ে গিয়েছে। মায়েরা দাঁত কিরমির করে বলে, আপনি ইচ্ছে করে আমাকে ফেল করিয়ে দিয়েছেন কেন স্যার? ইরফান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় মায়েরার পানে। শক্ত গলায় বলে, মাই উইশ। মায়েরা বড় বড় চোখ করে তাকায়। কি পরিমাণ খারাপ লোক দেখো, তাকে ফেল করিয়ে দিয়ে বলছে মাই উইশ। শুদ্ধ একবার ইরফানের দিকে তাকায়, আরেকবার মায়েরার দিকে তাকায়। মায়েরা শুদ্ধের কাছে বিচার দেয়, ভাইয়া দেখুন তো, আপনার ভাই আমাকে পছন্দ করে না বলে ফেল করিয়ে দিয়েছে, এটা কি ঠিক বলুন? শুদ্ধ অবাক হওয়ার ভান করে বলে, বর ফেল করিয়ে দিয়েছে, বউ আমার কাছে বিচার দিচ্ছে, হাউ কিউট। শুদ্ধের মুখে বর বউ শুনে মায়েরা অস্বস্তিতে পড়ে গেল। ইরফানের উপর তেমন কোনো প্রভাব পড়ল না, বরং সে শক্ত চোখে মায়ের দিকে চেয়ে আছে। মায়েরা নিজেকে সামলে ইরফানের দিকে চেয়ে বলতে নাই, স্যার। ইরফান কড়া ধমক দেয়, গেট আউট। মায়ের মুখ থতমত হয়ে যায়। শুধু মায়ের দিকে চেয়ে বলে, গেট আউট শুনে তুমি মন খারাপ করো না মায়েরা। ইরফান একদিন বলবে, মায়েরা বেবি কাম কাম, এই তো আমার কোলে, আহা। সেদিন আমি চুটিয়ে ব্যান্ড বাজাবো। ব্যান্ডটা অবশ্যই তোমার বরের টাকায় কিনবো। ইরফান বিরক্ত চোখে তাকায় শুদ্ধর দিকে। মায়েরা ভীষণ লজ্জা পায়। সে আর এখানে দাঁড়ালো না, দ্রুত পায়ে বেরিয়ে যায় অফিস রুম থেকে। এই শুদ্ধ ভাইয়াটা এত অদ্ভুত কেন? সে আর ইরফানের সামনে দাঁড়াতেই পারবে না লজ্জায়।
আরেকদিকে তার রাগ লাগছে, লোকটা তাকে ইচ্ছে করে ফেল করিয়ে দিয়েছে, আসলেই জন্তু একটা। আবার তাকে পরীক্ষা দিতে হবে ভেবেই মায়ের কান্না পায়। ভার্সিটি শেষে শুদ্ধ অফিস রুমে থেকে বেরিয়ে মাঠে আসে। ভার্সিটির গেট দিয়ে বেরিয়ে যেতে গিয়ে ফারাকে দেখে শুদ্ধর পা থেমে যায়। ফারা শুদ্ধকে দেখে দৌড় দিয়ে পালাতে চাইছিল, কিন্তু তার আগেই শুদ্ধ দেখে নিয়েছে। ফারা তবুও দাঁড়ালো না, দ্রুত উল্টো ঘুরে দৌড় দিতে নিলে পেছন থেকে শুদ্ধ ডাকে, ফারা। ফারার আর দৌড়ানো হয় না, আজ সে শেষ। গতকাল শুদ্ধর দিকে গুলতি দিয়ে পাথর মেরেছিল, ভেবেছিল শুধু তাকে দেখতে পাবে না, কিন্তু তার কপাল খারাপ, শুদ্ধ দেখে নিয়েছে। আজ ভার্সিটিতে এসে এত লুকিয়ে লুকিয়ে থেকেও লাভ হলো না, শেষমেশ শুদ্ধর সামনেই পড়লো। মেয়েটার মুখ কাদো কাদো হয়ে গিয়েছে। শুদ্ধ ফারার সামনে এসে দাঁড়িয়ে বলে, পালাচ্ছিলে কেন? ফারা মিনমিন করে বলে, পালাচ্ছিলাম না তো স্যার। শুদ্ধ মনে মনে হাসলো, উপর থেকে গম্ভীর গলায় বলে, গতকাল আমার সাথে বেয়াদবি করেছো কেন? আমি যে তোমার স্যার, এটা ভুলে গিয়েছো তুমি? ফারা ঢোক গিলল, শুধুর দিকে চেয়ে ভীষণ অনুতপ্ত স্বরে বলে, সরি স্যার। শুদ্ধ গলা ঝেড়ে বলে, সরি বললেই সব সমাধান হয়ে যায়? আমি যে বুকে ব্যথা পেলাম, এখন কি হবে? শুদ্ধর কথায় ফারা বোকা চোখে তাকায়। শুদ্ধ আবারও বলে, বুকে মালিশ করতে হবে, কিন্তু আমার তো বউ নেই, তাই এই ব্যথা সারছে না। বুঝতে পারছো কত বড় কেলেঙ্কারি করেছো তুমি আমার? শুদ্ধের কথা ফারার মাথার ভেতর দিয়ে গেলেও কথাগুলোর অর্থ বুঝতে বেগ পেতে হচ্ছে। শুদ্ধ আবারও বলে, তোমার জন্য আমি কঠিন পানিশমেন্ট রেডি করছি, ওয়েট। ফারা শুদ্ধের কথাটা শুনে ভীত চোখে তাকায়, অসহায় কণ্ঠে বলে, আর কখনো বেয়াদবি করবো না স্যার, প্লিজ এবারের মতো ক্ষমা করে দিন। সরি স্যার। শুদ্ধ মনে মনে হেসে গড়াগড়ি খাচ্ছে, কিন্তু উপরে স্বাভাবিক, গম্ভীর গলায় বলে, হবে না, বারবার ক্ষমা পেয়ে তোমার বেয়াদবি করার সাহস বেড়ে যাচ্ছে। কথাটা বলে শুধু উল্টো ঘুরে দ্রুত পায়ে তার গাড়ির দিকে এগিয়ে যায়। ফারা অসহায় চোখে চেয়ে রইল, কি পানিশমেন্ট দিবে তাকে? ফারার কান্না পাচ্ছে, কোন দুঃখে গতকাল একটু মজা করতে গিয়েছিল, কানে চিমটি দিল, আর জীবনেও এমন কিছু করবে না। মনে মনে আল্লাহকে ডাকলো, এবারের মতো যেন আল্লাহ তাকে বাঁচিয়ে দেয়। এতক্ষণ বহু কষ্টে হাসি আটকে রেখেছিল শুদ্ধ, এবার আর পারল না, শব্দহীন হাসতে হাসতে গাড়িতে গিয়ে উঠে বসে। হঠাৎই শব্দ করে হেসে দেয়, মেয়েটাকে জ্বালিয়ে মারাত্মক শান্তি লাগে। হাসতে হাসতে এক পর্যায়ে শুধু থামে, সিটে হেলান দিয়ে চোখ বুজে বিড়বিড় করে, ফারা পাখি, খুব তাড়াতাড়ি আমার বউ হয়ে যাবে তুমি, আর অপেক্ষা সয় না। ভার্সিটিতে শুদ্ধ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার পর থেকেই ত্রিনা বেগম শুদ্ধের সাথে শহরে থাকেন। তবে শুদ্ধের ছুটি হলে বা সুযোগ পেলে দুই মা ছেলে গ্রামে যান কিছুদিনের জন্য। পরদিন বিকালে শুদ্ধ মায়েরাকে তার বাসায় আসতে বলেছে। ভাবলো বাড়িতে আসতে বলে তার মায়ের সাথেও দেখা হয়ে যাবে, আবার ইরফানের সাথেও। শুদ্ধ ফাইজকে তার বাড়িতে আসতে বলেছে, সাথে ইরফানকেও আসতে বলেছে। ফাইজ আসার পর থেকে দেখছে শুদ্ধ খাওয়ায় ব্যস্ত, মনে হচ্ছে খাওয়া দেখাতে ডেকেছে। এক পর্যায়ে ফাইজ বিরক্ত হয়ে বলে, কেন ডেকেছিস বল, নয়তো আমি গেলাম। শুধু ফাইজের সামনে রাখা নাস্তা খেতে খেতে বলে, আর একটু দাঁড়া, খাওয়ার সময় এত ডিস্টার্ব করছিস কেন? ফাইজ বিরক্তি কণ্ঠে বলে, এগুলো তোর মা আমাকে খেতে দিল, সব তো তুই খেয়ে নিলি। শুদ্ধ পায়েসের বাটি থেকে লাস্ট চামচ মুখে দিয়ে বলে, তুই কি খেয়ে আসিসনি? ফাইজ রেগে বলে, খা বেয়াদব, মেহমানকে আপ্যায়নও করতে জানে না। শুদ্ধ পাত্তা দিল না, তার মতো খেয়ে পানি খেয়ে সোফায় গা এলিয়ে দিল। কয়েক মিনিট পর সোজা হয়ে বসে দু হাতে শার্ট টেনে ঠিক করলো। এরপর দু হাত চুলের ভাঁজে দিয়ে একটু ফিটফাট হওয়ার চেষ্টা চালায়। ফাইজ ভ্রুকুচকে বলে, সাজছিস কেন? শুদ্ধ হেসে বলে, আরেকটা সম্বন্ধীর সাথে কথা বলবো, একটু সাজতে দে হিংসুটে সম্বন্ধী। ফাইজ ছোট ছোট চোখ করে বলে, কে তোর সম্বন্ধী? শুদ্ধ হেসে বলে, তুই। মানে? শুদ্ধ এবার সিরিয়াস হয়ে বলে, তোর বোনকে লাগবে। কথাটা শুনতেই ফাইজ বিস্ময় চোখে তাকায়। শুদ্ধের কথাটা তার ঠিক হজম হচ্ছে না। কিছুক্ষণ পর নিজেকে সামলে রেগে বলে, মাথা খারাপ নাকি? দরকার হলে আমার বোনকে চিরকুমারী রাখবো, তাও তোকে দেব না। শুদ্ধ মেকি রেগে বলে, কেন দিবি না? আমার কি নেই? ফাইজ বিরক্ত হয়ে বলে, এক বন্ধু হয়েই জ্বালায় বাঁচি না, আবার বোন জামাই হয়ে আমাকে আর আমার বোনটাকে জ্বালিয়ে মারবি। শুদ্ধ বিরক্ত হয়ে বলে, কিছুই করার নেই, তোর বোনকেই আমার লাগবে। ফাইজ ভাবলেশীনভাবে বলে, জেগে জেগে স্বপ্ন দেখো, আমি আমার বোনের বিয়ের জন্য পাত্র পেয়ে গেছি। শুদ্ধ ফাইজের দিকে কটমট চোখে তাকায়, তার ফারাকে লাগবে মানে ফারা কী লাগবে? এই বেয়াদব ইচ্ছে করে তার ভিলেন হচ্ছে। মনে মনে হেসে বিড়বিড় করলো, আমাকে আরও কবে চিনবি শোনা? তুই তো আমার ফারা পাখিকে আমার হাতে তুলে দিবি, তোর বাপও আমাকে বাপ বাপ করতে করতে ফারাকে আমার হাতে তুলে দিবে, শুধু দেখ কি হয়। অতপর শুধু সোফায় গায়ে এলিয়ে দিয়ে ডান পা বা পায়ের উপরে তুললো। এরপর ফাইজের দিকে চেয়ে হেসে বলে, আচ্ছা। ফাইজ অবাক হলো, এই ব্যাটা এত সহজে মেনে নিল। ভাবলো শুদ্ধ হয়তো মজা করেছে ফারাকে নিয়ে। সে আর কিছু বলল না, শুধু ফাইজের দিকে চেয়ে মিটমিট হাসছে। ফাইজ ভ্রুকুচকে বলে, কি প্রবলেম, হাসিস কেন? শুধু পা নাড়াতে নাড়াতে মিটমিট হেসে যায়, তোকে হেব্বি লাগছে রে। এরপর একটু থেমে বলে, তোকে বর সাজে দেখার স্বাদ আমার এই জন্য মিটবে না শোনা।
ফাইজ ভ্রু কুচকে তাকালো শুদ্ধর দিকে, তবে শুদ্ধের কথা পাত্তা দিল না। এই আজবগুবি কথাবার্তা বলতেই থাকে। সে তার বোনকে এই ব্যাধের হাতে কিছুতেই দিবে না। মায়েরা মাত্র এসেছে শুদ্ধদের বাসায়। তৃণা বেগমকে জড়িয়ে ধরে বলে, আম্মা জান কেমন আছে, অনেকদিন পর দেখলাম তোমায়। তৃণা বেগম মন খারাপ করে বলে, আমাকে তো ভুলেই গিয়েছিস, ভার্সিটি শেষে শুদ্ধের সাথে মাঝে মাঝে আসতে পারিস না? মায়েরা বলে, টিউশনই থাকে আম্মা জান, সুযোগ পেলে তো আসি। তৃণা বেগম মৃদু হাসলো। মেয়েটি দেখতে দেখতে কত বড় হয়ে গেল। ভদ্রমহিলা মায়েরাকে তার ঘরে যেতে বলে তিনি রান্নাঘরের দিকে যান। মায়েরা ঘরের দিকে যেতে নিলে কলিং বেল বেজে ওঠে। মায়েরা উল্টো ঘুরে এসে দরজা খুলে দেয়। সামনে ইরফানকে দেখে তার চোখ বড় বড় হয়ে যায়। ইরফান ফোনে মগ্ন ছিল। হঠাৎ মাথা উঁচু করে আবারও মাথা নিচু করে। সামনে পরিচিত কিছু দেখেছে মনে হলো। তড়াক করে আবারও মাথা উঁচু করতেই সামনে ফাঁকা দেখলো। ইরফান তীক্ষ্ণ চোখে আশেপাশে চোখ বোলায়। কেউ নেই। তাহলে সে কি ভুল দেখলো? রান্নাঘর থেকে তৃণা বেগম বেরিয়ে এসে দরজায় ইরফানকে দেখে বলল, আরে ইরফান আব্বু, ভেতরে এসো। ইরফান চিন্তিত মুখে ভেতরে প্রবেশ করলো। মায়েরা দরজার চিপায় রাখা জুতোর র্যাকের কোণে লুকিয়েছে। বুক ধুকধুক করেছে। ইরফান আসবে জানলে সে জীবনেও আসতো না। মায়ের কান্না পায়। তার কোথাও একটু শান্তি নেই, শুধুমাত্র এই লোকটার জন্য। ইরফান ডাইনিংয়ের এক সোফায় বসে। মায়েরা উকি দিয়ে ইরফানকে ডাইনিংয়ে বসতে দেখে। অসহায় মুখে তাকালো। সে এখন ঘরে যাবে কিভাবে? ইরফান তাকে দেখে নেবে না? সে ইরফানের সামনে পড়তে চায় না। লোকটা তাকে দেখলেই এমনভাবে তাকায় যেন গিলে খাবে। আবার তাকে কারণ ছাড়া ধমকায়। তাকে ফেল পর্যন্ত করিয়ে দিয়েছে। ইরফানকে দেখলেই মায়েরা রাগ হয়। তৃণা বেগম রান্নাঘরের দিকে গেলে মায়েরা আবারও উকি দিয়ে ইরফানকে দেখলো। ইরফান কি করছে? ইরফানকে মাথা নিচু করে ফোনে মগ্ন দেখে মায়েরা দরজার কোণার থেকে বেরিয়ে আসে। পা টিপে টিপে শুদ্ধের মায়ের ঘরের দিকে যেতে নেয়। আবারও এক কাহিনী। ইরফান আশেপাশে তাকিয়ে মাথা নিচু করতেই মনে হলো কিছু দেখেছে। দ্রুত চোখ তুলে তাকালে আবারও ফাঁকা দেখে ইরফান হতাশ হলো। এসব কি হচ্ছে তার সাথে? রাগ হচ্ছে তার। মায়েরা ইরফানকে তাকাতে দেখে ঠাস করে সোফার কোণায় বসে পড়েছে। উকি দিয়ে ইরফানকে চিন্তিত মুখ দেখে মায়েরা হাসি পায়। ইরফানকে ভালোই জব্দ করা যাচ্ছে। ইরফান নিজেকে না আবার পাগল ভেবে বসে। কথাটা ভেবে মায়েরা দুহাতে মুখ চেপে শব্দহীন হাসলো। ইরফান আশেপাশে তীক্ষ্ণ চোখ বোলায়। এই স্টুপিড গার্ল কোথায়, এটাই ভাবছে সে। সামনে পেলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবে। দাঁতে দাঁত চেপে বিড়বিড় করলো, স্টুপিড গার্ল। তখনই শুদ্ধ আর ফাইজ ঘর থেকে বেরিয়ে ইরফানকে দেখে শুধু বলে, তুই কখন আসলি? ইরফান আশেপাশে চোখ ঘুরিয়ে দেখছে। শুদ্ধের উদ্দেশ্যে গম্ভীর গলায় বলে, ওই স্টুপিড গার্ল এখানে এসেছে তাই না? ইরফানের কথা শুনে শুধু হেসে বলে, মায়েরা গন্ধ পেয়ে বুঝে গিয়েছিস না তাই না? এরপর সুর করে বলে, ও মা গো, টুরু টান। ইরফান সত্যের দিকে বিরক্তি চোখে তাকায়। দাঁত কিরমির করে বলে, ওই স্টুপিড গার্ল কোথায়? ফাইজ ভ্রু কুচকে বলে, সেটা আবার কি? ইরফান কিছু বলল না, শুদ্ধ ইরফানের পাশে এসে বসে। ইরফানের কানের কাছে মুখ নিয়ে মিটমিট হেসে বলে, বউকে খুব বেশি মনে পড়ছে শোনা? ইরফান রেগে বলে, শাট আপ, ওকে বের হতে বল। শুদ্ধ আশেপাশে তাকিয়ে আওয়াজ করে বলে, মায়েরা কোথায় তুমি? এসো তো, কে যেন তোমার জন্য ছটফট করেছে। ফাইজ ইরফান আর শুদ্ধের কথার আগামাথা কিছুই বুঝতে পারছে না। অবুঝ শিশুর মতো চেয়ে আছে। এই মায়েরাটা আবার কে? তখনই তৃণা বেগম রান্নাঘর থেকে বেরিয়ে সোফার কোণায় মায়েরাকে বসে থাকতে দেখে অবাক হয়ে বলে, মায়েরা তুই ওই কোণায় বসে কি করছিস? মায়েরার মুখ কাদো কাদো হয়ে যায়। সব গেল রে। শুদ্ধের ডাক শুনেও ঘাপটি মেরে বসেছিল। এখন আর উপায় নেই। কিন্তু ইরফান এখন তাকে দেখলে আবারও রেগে যাবে। সে যে ইরফানকে ঘোল খাওয়ালো দুবার, এর চেয়ে তো প্রথমেই ইরফানের সামনে পড়াই ভালো ছিল। আবারও তৃণা বেগম ডাকে মায়েরা উপায় না পেয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। ইরফান রেগে তাকায় মায়ের দিকে। এই স্টুপিড তার সাথে বাদরামি করছিল। হঠাৎ বসা থেকে দাঁড়িয়ে এক পা এগোলেই মায়েরা চোখ বড় বড় করে দৌড়ে তৃণা বেগমের ঘরের দিকে যায় আর বলে, আম্মা জান বাঁচাও। ইরফান দাঁড়িয়ে যায়। শক্ত দৃষ্টি মায়েরা পানে রেখে দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড বাদর, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। তৃণা বেগম আর ফাইজ অবাক হয়ে তাকিয়ে আছে ইরফানের দিকে। ব্যাপারটা কি হলো? ইরফান মায়েরাকে এভাবে বলছে কেন? ফাইজ মায়েরাকে চেনে না, কিন্তু ইরফান একটি মেয়েকে এভাবে বলছে। সবচেয়ে বড় কথা, কোনো মেয়ের সাথে কথা বলছে। এটাই তো অবাক করার বিষয়। তৃণা বেগম ইরফানের কাণ্ডে ভীষণ অবাক হয়। ইরফান মায়েরাকে চেনে নাকি? কিন্তু কিভাবে চেনে? ভদ্রমহিলা বুঝতে পারলেন না। শুধু ফাইজ আর তার মায়ের অবস্থা দেখে হেসে বলে, আরে এটা ইরফানের বউ। শুদ্ধের কথা ইরফান ঝড়ে বেগে এসে শুদ্ধের কলার চেপে ধরে। ওদিকে তৃণা বেগম আর ফাইজ একসাথে বিস্ময় কণ্ঠে বলে ওঠে, মানে? ইরফান শুদ্ধকে টেনে সোফা থেকে দাঁড় করায়। রাগান্বিত স্বরে বলে, আই উইল কিল ইউ। শুদ্ধ জিভ কামড় দেয়। ভুল জায়গায় সঠিক কথা বলে ফেলেছে। তবে আপাতত এই ভাবনা রেখে ইরফানের দিকে চেয়ে মেকি হেসে ফিসফিসিয়ে বলে, বউটা চলে গেল বলে মন খারাপ করছিস? আহারে কান্দিস না সোনা, আমি আবার তোর বউটাকে দেখানোর ব্যবস্থা করব। ইরফান গলা নামিয়ে দাঁতে দাঁত চেপে বলে, ওই স্টুপিড গার্ল আমার কেউ না, আন্ডারস্ট্যান্ড? কথাটা বলে ইরফান শুধুর কলার ছেড়ে গটগট পায়ে বেরিয়ে যায় বাড়ি থেকে। ঠান্ডা মেজাজ পুরো গরম করে দিয়েছে স্টুপিডটা। তৃণা বেগম পিছু ডাকলো। ইরফান গম্ভীর গলায় বলে, কাজ আছে ফুপি। এবার ফাইজ আর তৃণা বেগম জহুরি চোখে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ দুজনের দৃষ্টি দেখে ঢোক গেল। ফাইজ এগিয়ে এসে বলে,
কি যেন বলছিলি, ক্লিয়ার কর। শুদ্ধ একবার ফাইজের দিকে তাকায় তো আরেকবার তার মায়ের দিকে তাকায়। অতঃপর মিকি হেসে বলে, আরে এটা মায়রা, আমার একমাত্র বোন। ফাইজ, তোকে বলেছিলাম তো মায়ের কথা। ওই যে আমাদের গ্রামের এক মেয়ে, আমার পাতানো বোন, সেই মেয়েই মায়রা। আর আমার বোন মায়রাকে আমার একমাত্র ভাই ইরফানের জন্য পছন্দ করেছি। ভবিষ্যতে ওরা বড় বউ হলে অনেক কিউট হবে না? শুদ্ধের কথা শুনে ফাইজ ত্রিনা বেগম বিস্ময় দৃষ্টিতে তাকায়। ত্রিনা বেগম বেশি অবাক হয়। মায়রার সাথে ইরফানের বিয়ে, এটা শুদ্ধ কবে ভেবে রেখেছে? সে তো কিছুই জানে না। ফাইজ শুদ্ধের দিকে চেয়ে রেগে বলে, জঘন্যতম বিশ্রী হবে। এরপর ত্রিনা বেগমের দিকে তাকিয়ে বলে, আন্টি, তোমার এই বাদর ছেলেকে থামতে বলো। এই মেয়ে তো মনে হলো তোমার বাদর ছেলের ডুপ্লিকেট। ইরফানকে তো তুমি চেনো, দুই বিপরীত মেরুর মানুষকে নাকি এই বিয়ে দেওয়ার জন্য পছন্দ করেছে। ত্রিনা বেগম ফাইজের কথায় সায় দিয়ে বলে, শুদ্ধ, তুই এইসব আজেরা চিন্তাভাবনা কবে থেকেই ভাবছিস? এসব আজগুবি ভাবনা বাদ দে, শুধু শুধু ইরফানকে রাগিয়ে দিলি। শুদ্ধ অসহায় মুখ করে চেয়ে আছে, বিড়বিড় করলো, লে হালুয়া, বিয়ে তো ওরাই করে বসে আছে, আর এদিকে কথা শুনছি আমি। মায়েরার ইরফান না, মায়েরার উপর যদি ভুল করেও পিছলাস, তখন দেখবি এই শুদ্ধ ভিলেন কি করে। ব্যাত্তব। সন্ধ্যার পরপর শুদ্ধ ইনায়াদের বাসায় এসেছে। শুদ্ধ ইনায়ার ঘরে টোকা দিয়ে বলে, ইনায়া আছিস? ইনায়া ভিড়িয়ে রাখা দরজা খুলে দিয়ে বলে, কিছু বলবে শুদ্ধ ভাইয়া? শুদ্ধ ইনায়ার পাশ কাটিয়ে ঘরের ভেতরে এসে বলে, বলবো তো অনেক কিছু, এখানে বস। ইনায়া কোমরে হাত রেখে বলে, বসতে হবে না, এভাবেই বলো। শুদ্ধ চোখ ছোট ছোট করে বলে, তোর পছন্দের মানুষ আছে? মানে? শুদ্ধ হেসে বলে, আরে লজ্জা পেতে হবে না, বলে ফেল। পছন্দের কেউ থাকলে আমি নিজে সব ব্যবস্থা করব। ইনা মাথা নাড়িয়ে বলে, না নেই। শুদ্ধ এবার দাঁড়িয়ে পকেট থেকে ফোন বের করে একটি পিক দেখিয়ে বলে, দেখ তো একে পছন্দ হয়। ইনায়া এগিয়ে এসে ফোনের স্ক্রিনে ভেসে ওঠা লোকটির ছবিটির দিকে তাকিয়ে বলে, এটা কে? তোর বর। ইনায়া অবাক হয়ে বলে, মানে? শুধু ফোন পকেটে রেখে হেসে বলে, পেটটা একটু মোটা, তুই দিনে 2বার করে বরের পেটের উপর উঠে কয়েকটা লাফ দিবি, দেখবি দুদিনেই পেট চিকনি চামেলিদের মতো হয়ে যাবে। ইনায়া তেজি কণ্ঠে বলে, আমি এই পেট মোটা লোককে বিয়ে করব না। শুদ্ধ হেসে বলে, তাহলে টাকলু মামাকে বিয়ে করবি? ইনায়া চেঁচিয়ে ওঠে, শুদ্ধ ভাইয়া। শুদ্ধ হাসতে হাসতে তার শার্টের কলার ঠিক করতে করতে বলে, মেয়েরা হাজব্যান্ডের বডির ব্যাপারে মনে হচ্ছে খুব বেশিই সিরিয়াস। নো চিন্তা বোন, তুই কাল বিকেলে শাড়ি পরে রেডি হয়ে থাকিস, তোর সাথে নায়কের মতো ছেলের বিয়ে হবে, বুঝলি? ইনায়া অবাক হয়ে বলে, তাহলে এই লোককে, এই লোকের সামনে আমি শাড়ি পরে যাব না? শুদ্ধ ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলে, শাড়ি না পরলে পেটমোটার সাথে টাকলুও অ্যাড হবে, চুপচাপ শাড়ি পরে রেডি হয়ে থাকবি। ইনায়া অসহায় মুখ করে চেয়ে রইল, কি হলো ব্যাপারটা? পরদিন বিকালে শুদ্ধের কল পেয়ে মায়েরা হোস্টেল থেকে নেমে আসে। শুদ্ধ গাড়ির দরজা খুলে মায়েরাকে বসতে বলে। মায়েরা অবাক হয়ে বলে, কোথায় যাব ভাইয়া? শুদ্ধ হেসে বলে, তোমার ননদের বিয়ে, সেখানে যাব, উঠো। মায়েরা অবাক হয়ে বলে, আমার ননদ? শুদ্ধ মিটমিটিয়ে হেসে বলে, তোমার ননদ নেই? মায়েরা বুঝলো শুধু তাকে ইরফানদের বাড়ি নিয়ে যাবে। অস্বস্তি নিয়ে বলে, ভাইয়া আমি ওই বাড়ি যাবো না, প্লিজ। আপনার ভাই আমাকে দেখলেই শুধু থাপড়াতে আসে। শুধু শব্দ করে হেসে ফেলে। অতঃপর বলে, তুমি আমার ভাইকে অন্যভাবে সাহায্য করবে। তুমি তো জিনিয়াস মায়েরা, এভাবে পিছিয়ে গেলে হবে? মায়েরা কি বলবে বুঝলো না, বিড়বিড় করলো, ইচ্ছে তো করে টাক বানিয়ে দিতে। এরপর শুদ্ধের জোড়াজুড়িতে গাড়িতে উঠে বসে। সে টিউশন থেকে মাত্রই ফিরেছিল। পরনে বোরখার সাথে হিজাব বাঁধা আছে এখনো, তাই রেডি হওয়ার প্রয়োজন পড়লো না। শুধু মায়েরাকে নিয়ে ইরফানদের বাড়ি এসে সরাসরি ইনায়ার ঘরে এসেছে। ইনায়া মায়েরাকে দেখে বলে, আরে মায়েরা তুমি কেমন আছো? মায়েরা হেসে উত্তর দেয়, আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, তুমি কেমন আছো? ইনায়া উত্তর করে। শুধু মায়ের উদ্দেশ্যে বলে, মায়েরা শোনো, ইনায়াকে বিয়ের কোণে সাজিয়ে দিবে, তার চেয়েও বেশি সাজিয়ে দিবে, পারবে না? ইনায়া ভুরু কুচকে বলে, এত সাজবো কেন আমি? শুদ্ধ বলে, আমি বলেছি তাই। ইনায়া বিরক্ত হয়ে বলে, সাজবো না আমি, শুধু শাড়ি পরবো। শুধু দাঁত কিরমির করে বলে, বোনের বাচ্চা তেরা, তেরার বাচ্চা বোন, চুপচাপ আমার কথা শোন, নয়তো 10টা থাপ্পড় খাবি। ইনায়া বিরক্ত হলো, তবে কিছু বলল না। মায়েরা শুদ্ধের কথা শুনে মিটমিটিয়ে হাসলো। শুদ্ধ মায়ের দিকে চেয়ে বলে, আমার বোনকে সাজাতে পারবে না মায়েরা? মায়েরা মৃদু হেসে বলে, একটু একটু পারি, পার্লারের মতো করে পারি না ভাইয়া। শুধু পাত্তা না দিয়ে বলে, ওহো মায়েরা, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি, মনে করো একটা লিপস্টিক না চপস্টিক বলে ওটাকে। মায়েরা আর ইনায়া হেসে ফেলে। শুধু বোকা চোখে তাকায়। মায়েরা হাসি আটকে বলে, ওটা চপস্টিক না, লিপস্টিক। শুধু কিছু একটা ভেবে একটু ভাব নিয়ে বলে, আমি এসব জানি না মানে, আমি পিওর ভার্জিন, বুঝলে? আমার বউটা কত ভাগ্যবতী হবে ভাবতেই। মাঝখান থেকে মায়েরা বলে ওঠে, আপনি গর্বে গর্বে গর্ভবতী হয়ে যাচ্ছেন তাই না ভাইয়া? ব্যাপারটা কিন্তু মারাত্মক কিউট হবে। শুধু বোতা মুখে তাকায়। মায়েরা পাশে থাকলে তাকে একটা না একটা উচিত জবাব গিলতে হয়। সে আর কিছু বলল না। ইনায়াকে সাজতে বলে ঘর থেকে বেরিয়ে গেল। শুধু ইরফানদের ড্রয়িং রুমের সোফায় আয়েশ করে বসে আছে। পকেট থেকে ফোন বের করে ফাইজের হোয়াটসঅ্যাপে ইনায়ার শাড়ি পরা একটি পিক পাঠালো।
পিকটি কিছুক্ষণ আগে ইনায়ার ঘরে গিয়ে তুলে এনেছে। এরপর একটি মেসেজ লিখলো, ইনায়াকে সুন্দর লাগছে না সোনা? ওর বরটা আরও বেশি কিউট জানিস, দেখতে চাইলে চলে আসিস। আমি 5 কেজি চমচম মিষ্টি এনেছি, বোনের বর হবু জামাই আসছে বলে কথা, ওখান থেকে 2টো মিষ্টি তোর জন্য তুলে রাখবো। কাঁদিস না যেন, কেমন? তোকে সুখবর দিলাম, সাথে 2টো মিষ্টিও রাখছি। উফ, আমি যে কেন এত দয়ালু। এরপর 2টি লজ্জা পাওয়ার ইমোজি দিয়ে মেসেজটি ফাইজের নাম্বারে সেন্ড করে দেয় শুদ্ধ, আর চোখ বুঝিয়ে মিটমিটিয়ে হাসে। ফাইজ বাড়ি থেকে বেরিয়েছিল অফিস যাবে বলে। শুদ্ধের মেসেজ পেয়ে বেচারা দ্রুত ইরফানের বাড়ির দিকে গাড়ি ঘুরিয়ে এসেছে। এই শুদ্ধকে বিশ্বাস নেই, প্রায় 30 মিনিটের মাথায় ইরফানের বাড়ির সামনে এসে পৌঁছায়। গাড়ি থেকে নেমে ফাইজ দ্রুত পায়ে এগিয়ে গিয়ে দরজায় গিয়ে বেল চাপে। রোমান আওয়াজ দরজা খুলে দিলে ফাইজ সালাম দেয় ভদ্রমহিলাকে। এরপর জিজ্ঞেস করে, আন্টি শুদ্ধ কোথায়? রোমান আওয়াজ উত্তর দেন, ড্রয়িং রুমে আছে বাবা, ওদিকেই যাও। ফাইজ দ্রুত পায়ে ড্রয়িং রুমের দিকে যায়। দরজায় দাঁড়িয়ে দেখলো তারেক নওয়াজ, শুদ্ধ, একটি অপরিচিত ছেলে বসে আছে সোফায়। তাদের সামনে ইনায়া শাড়ি পরে বসে আছে, পাশে মায়েরা, যাকে সে শুদ্ধের বাড়িতে দেখেছিল শুদ্ধের কপি ভার্সন হিসেবে। তারেক নওয়াজ ফাইজকে দেখে বলে, ফাইজ আব্বু যে, এসো এসো ভেতরে এসো। ফাইজ ভেতরে এসে ভদ্রতার সূচক তারেক নওয়াজকে সালাম দিল, আর চোখে ইনায়ের দিকে তাকালো। আরেকবার শুদ্ধের পাশে বসা অপরিচিত ছেলেটির দিকে তাকালো। ইচ্ছে তো করছে ইনায়াকে জন্মের মতো শাড়ি পরা ভুলিয়ে দিতে। শুদ্ধ ফাইজের দিকে তাকিয়ে মিটমিটিয়ে হাসছে। ফাইজ শুদ্ধের পাশে এসে বসলো। শুদ্ধ ফিসফিসে বলে, সামনের সোফায় যাসো না, নয়তো ইনায়ার হবু বরকে ঝাপসা দেখবে তো। ফাইজ কটমন দৃষ্টিতে তাকায় শুদ্ধর দিকে। এখানে তারেক নওয়াজ না থাকলে সে যে কি করতো। ফাইজ হঠাৎই দাঁড়িয়ে গিয়ে তারেক নওয়াজের উদ্দেশ্যে বলে, আঙ্কেল শুদ্ধের সাথে আমার কাজ আছে, আপনারা বসুন। শুদ্ধ হাসি লুকিয়ে উঠে দাঁড়ালো, ভাবলো ফাইজকে আরেকটু জ্বালিয়ে আসা যাক। ফাইজ নিজেই শুদ্ধের হাত ধরে টেনে ড্রয়িং রুমের বাইরে নিয়ে যায়। এরপর রেগে বলে, তুই আঙ্কেল আন্টিকে ভুলিয়ে ভালিয়ে এই ছেলেকে এনেছিস তাই না? ইনায়ার বিয়ে হয়ে গেলে তোকে খুন করে ফেলবো বলে দিলাম। শুধু ফাইজের বুকের বাঁ পাশে হাত রেখে ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, আরে লিটল কুইনের জন্য এখানে খুব ব্যথা হচ্ছে তাই না সোনা? আমি মালিশ করে দিব তো, বলছি তেল গরম করে আনি, একটু ওয়েট করবি? ফাইজ শুদ্ধের কলার ধরে দাঁত কিরমি করে বলে, তোকে আমি ছাড়বো না শুদ্ধ। শুদ্ধ মিটমিটিয়ে হেসে ফাইজকে জড়িয়ে ধরে বলে, এই যে আমি ধরলাম, তোকে ছাড়তে হবে না সোনা। ফাইজ শুদ্ধকে ধাক্কা দেয়। শুদ্ধ দুপা পিছিয়ে গিয়ে অসহায় কণ্ঠে বলে, আমার সোনাটা রাগ করেছে, আয় সোনা একটু চুমু খেয়েই রাগ ভাঙিয়ে দিচ্ছে। ফাইজের ইচ্ছে করছে একে চিবিয়ে খেতে। শুধু আবারও এগিয়ে আসলে ফাইজ বিরক্তি কণ্ঠে বলে, এমন করছিস কেন? লিটল কুইনকে ভালোবাসি আমি। শুধু 2 হাত প্যান্টের পকেটে রেখে দুপা সামান্য ফাঁক করে দাঁড়িয়ে ভ্রু নাচিয়ে বলে, তোর বোনকে দিবি, আমার বোনকে নিবি, সহজ হিসাব। ফাইজ রেগে বলে, আমার বোনের উপর তোর নজর কবে পড়েছে? শুধু হেসে বলে, তোর বোনটা পুরাই আগুন সোনা, কবে যে বিয়েটা করবো আর তারপর ওকে। ফাইজ রেগে বলে, তোর লজ্জা করে না আমার সামনে এসব বলতে? আমি ফারার বড় ভাই। শুধু লজ্জা পাওয়ার ভান করে বলে, সেই লজ্জা পাচ্ছি, ইস বিয়ের পর কি যে হবে আমার আর তোর বোনের, ভাবতেই আমি লজ্জায় কালো হয়ে যাচ্ছি রে। ফাইজ চোখ মুখ কুঁচকে তাকালো, এই বেয়াদবটা জীবনও ভালো হবে না। শুধু যথেষ্ট ভালো ছেলে, জীবনসঙ্গী হিসেবে শুদ্ধকে যে পাবে নিঃসন্দেহে সে ভাগ্যবতী। এটা ফাইজ অস্বীকার করতে পারবে না। ঠিক সেভাবে অস্বীকার করতে পারবে না এই বাদরের বাদরামিতে জীবন অতিষ্ঠ হবে। কিন্তু রাজি না হলে এই বাদর সত্যি সত্যি তার লিটল কুইনকে অন্য কোথাও বিয়ে দেবে। ইরফানের যা মেজাজ, ওর বোনকে পছন্দ করে জানলে তাকে না জানি কি করে। তবে শুধু যেমন বিপদের তেমনই খুব কাজের। এ চাইলে চুটকি বাজিয়ে ইনায়ার সাথে তার সব সেট করে দেবে। সবচেয়ে বড় কথা, শুধু মানুষ হিসেবে ভালো, ওকে তার বোনের বর হিসেবে না মানার মতো তেমন কোনো কারণ নেই। এসব ভাবনা রেখে ফাইজ বলে, টাইম দিয়ে বাবা মাকে রাজি করাতে হবে। শুদ্ধ হাসলো, সে পারে না এমন কোনো কাজ আছে নাকি? অতপর মিটমিটিয়ে হেসে বলে, ইনায়ার শর্ত আছে। ফাইজ ভ্রু কুচকে তাকায়। শুধু বহু কষ্টে তার হাসি চেপে রাখলো। অতপর বলে, ইনায়ার ইচ্ছে, ইনায়া যাকে বিয়ে করবে বিয়ের আগে তার হবু বরের প্যান্ট খুলে চেক করবে সব ঠিকঠাক আছে কিনা। শুদ্ধর কথাটা শুনে ফাইজ চোখ বড় বড় করে তাকায়, হতভম্ব হয়ে বলে, কি? শুধু মুখ চেপে হাসছে। ফাইজ আবারও কিছু বলতে গিয়ে পিছনে ইনায়াকে দেখে কেসে ওঠে। ইনায়া বিস্ময় দৃষ্টিতে ফাইজের দিকে চেয়ে আছে। মায়েরা একবার শুদ্ধর দিকে তাকায় আর একবার ফাইজের দিকে তাকায়। ইনায়ার কানের কাছে ফিসফিসিয়ে বলে, আপু সত্যি তোমার এরকম ইচ্ছে? ইনায়া শব্দ করে বলে ওঠে, ছি। ইনায়ার কথা শুনে শুদ্ধ পিছু ফিরে তাকায়। অতপর হেসে বলে, সত্যি কথা বললে সবার রিয়াকশন ছিই হয় তাই না বোন? শুদ্ধর কথা শুনে মায়েরা শব্দ করে হেসে ফেলে। ফাইজ কোমরে হাত দিয়ে এদিক ওদিক তাকিয়ে সমানে কাশছে। শুদ্ধ ফাইজের দিকে তাকিয়ে মিটমিটিয়ে হেসে বলে, সত্য কথায় কারো কারো আবার কাশিও উঠে যায়। ইনায়া লজ্জায় মায়ের হাত ধরে টেনে দ্রুত তার ঘরের দিকে যায়। এই শুদ্ধ ভাইয়ার জন্য তাদের জীবন অতিষ্ঠ। ইনায়া চলে গেলে ফাইজ শুদ্ধর দিকে চেয়ে চিবিয়ে চিবিয়ে বলে, বেয়াদব তুই ভালো হবি কবে? শুদ্ধ ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, চুমু খেতে লেট করছি বলে এভাবে বলছিস? এক্ষুনি চুমু খাচ্ছি, আয় শোনা আয়। ফাইজ বিরক্ত হয়। ভেতরে থেকে রাতুল বেরিয়ে এসে বলে, শুদ্ধ এখানে কি করিস, ভেতরে আয়। ফাইজ রাতুলের দিকে ভ্রু কুচকে তাকায়। শুদ্ধ রাতুলের ঘাড়ে ডান হাত তুলে ফাইজের দিকে চেয়ে হেসে বলে, পরিচয় করিয়ে দে, আমার মামাতো ভাই রাতুল।
রাতুল ফাইজের দিকে হাত বাড়িয়ে দিলে ফাইজ রাতুলের সাথে হাত মেলায়। ফাইজ অবাক হয়, খুব বুঝলো শুদ্ধর কারসাজি। শুদ্ধর দিকে রেগে তাকায়। এই বেয়াদব কি লেভেলের বাদর ভাবা যায়? শুদ্ধ ফাইজের দৃষ্টি পাত্তা দিল না, ফাইজের দিকে চেয়ে ভ্রু নাচিয়ে বলে, কেমন দিলাম? ফাইজ বিরক্ত হলো, এই বাদরকে আর কি বলবে। তবে স্বস্তির নিঃশ্বাস ফেলে, ইনায়াকে কেউ দেখতে আসেনি ভেবে। এরপর রাতুলের সাথে টুকটাক কথা বলে শুদ্ধকে মৃদু স্বরে বলে, ইনায়ের সাথে একটু কথা বলার ব্যবস্থা করে দে। শুদ্ধ ভাবুক হয়ে বলে, ব্যবস্থা করা যায়, আগে ফায়ারের সাথে আমার ব্যবস্থা করে দে। করবি? ফাইজ কটমট দৃষ্টিতে তাকায় শুদ্ধর দিকে, দাঁত কিরমির করে বলে, কোনো দরকার নেই। শুদ্ধ মিটমিটিয়ে হেসে বলে, তাহলে এবার যেতে পারিস, তোর ভাগের মিষ্টি আমি খেয়ে ফেলেছি, এখানে থেকে আর কি করবি সোনা? ফাইজ বিরক্ত হয়, আর কিছু বলল না, এর সাথে কথা বলাই বেকার। বাড়ি থেকে বেরোতে নিলে রুমা নামাজ ফাইজের পিছু ডাকে কিছু খাওয়ার জন্য। ফাইজ আরেকদিন আসবে বলে চলে যায়, এই শুদ্ধের জন্য কাজ ফেলে চলে এসেছিল। মায়েরা ইনায়ের ঘরে এসে ইনায়াকে বলে, আপু তোমার না আজকে বিয়ে, এই বাড়ি সাজানি কেন, আর তেমন মানুষও নেই। ইনায়া মায়ের কথা হেসে ফেলল। গতকাল শুধু তাকে এক পেট মোটা লোকের পিক দেখিয়েছিল ঠিকই, কিন্তু আজ যখন ইনায়া শাড়ি পরতে রাজি হচ্ছিল না, তখন শুদ্ধ বলেছিল বাড়িতে ইনায়াকে দেখতে আসবে না। তবে ইনায়া যদি আজ শাড়ি পরে, তাহলে শুদ্ধ তাকে তার ইচ্ছে মতো 10টা শাড়ি কিনে দিবে। ইনায়া কোনো প্রশ্ন ছাড়াই শাড়ি পরতে রাজি হয়েছে। ভাইদের কাছ থেকে এমন অফার পাওয়া মানেই বিশাল কিছু। অতপর মায়েরাকে বলে, আরে শুদ্ধ ভাইয়া ঢোক দিয়েছে তোমাকে, প্রথমে আমাকেও দিয়েছিল। মায়েরা বুঝলো শুদ্ধ তাকে এখানে আনার জন্য মিথ্যা বলেছে। সেই খাবার খাওয়ায় মনোযোগ দিল। এই বাড়ি থেকে যেন যেতে পারলে বাঁচে মেয়েটা। শুদ্ধ মায়েরাকে ইরফানের বাড়ি নিয়ে এসেছিল সন্ধ্যার আগে আগে। ঘড়ি কাটা জানান দেয় রাত 8টা। মায়েরা রুমা নওয়াজ ইনায়াকে বলে বাড়ি থেকে বেরিয়ে এসেছে শুদ্ধর সাথে। শুদ্ধ তাকে হোস্টেলে রাখতে যাবে। মায়েরা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, ইরফানকে একবারও দেখেনি, হয়তো বাসায় ছিল না। এই ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলে মায়েরা। হঠাৎ রাস্তার অপর পাশে পরিচিত গাড়ি দেখে মায়েরা ভ্রু কুঁচকে তাকায়। শুদ্ধর গাড়ি ভেতরে গ্যারেজে। তাহলে এটা কার? এটা ইরফানের বাড়ি, গাড়িটা ইরফানেরই লাগছে। ভার্সিটিতে প্রতিদিন তো দেখে। মায়েরা ঢোক গিলল, মাত্র ভাবলো এই লোকের সাথে দেখা হয়নি, বেঁচে গিয়েছে, অমনি হাজির। কিন্তু মায়েরার মনে হলো গাড়িতে কেউ নেই। মায়েরা ভালোভাবে লক্ষ্য করে দেখলো আসলে গাড়িতে কেউ নেই। মায়েরা আশেপাশে তাকালো, একদম ফাঁকা। মুখে চুইংগাম চিবোতে চিবোতে গাড়ির দিকে এগিয়ে যায়, আর মনে মনে হাসে। দুষ্টুমি করার সুযোগ পেলে মিস করা যায় নাকি? গতবার চুইংগাম লাগিয়ে দেওয়ায় ইরফান ঘুষি মেরে গাড়ির কাঁচ ভেঙেছিল। কি রাগ বাবা! অবশ্য ছেলে মানুষের রাগ দেখতে ভালোই লাগে। আগেরবারের মতো এইবারও এটা লাগিয়েই দৌড় লাগাবে। ততক্ষণে শুধু ভাইয়াও এসে যাবে। মায়েরা তার মুখ থেকে চুইংগাম বের করে বাম হাতে নেয়, গাড়ির দরজায় লাগাতে নিয়ে ভাবলো এর আগে গাড়ির দরজায় লাগিয়েছিল, এবার গাড়ির স্টিয়ারিংয়ে লাগাবে, আরও ভালো হবে। ভাবনা অনুযায়ী ইরফানের গাড়ির দরজা খুলে ফেলে। এরপর আশেপাশে তাকিয়ে আবারও দেখে নেয় কেউ আছে কিনা। কাউকে না দেখায় গাড়ির ভেতরে একটুখানি এগিয়ে গিয়ে হাতের চুইংগাম গাড়ির স্টিয়ারিংয়ের নিচের দিকে ভরিয়ে দিতে থাকে মনোযোগের সাথে। ইরফান একটা ইম্পর্টেন্ট কল রিসিভ করতে কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়েছিল। গাড়ির পাশে এসে দাঁড়িয়ে মায়েরাকে চিনতে পারে। গাড়ির ভেতরে লাইট জ্বালানো ছিল, যার ফলে মায়েরার করা কাজ ইরফানের চোখ এড়ায় না। ডান হাত মুষ্টি বদ্ধ করে রাগান্বিত স্বরে বলে, হোয়াট দ্য হেল। মায়েরা ঝাঁকি দিয়ে ওঠে, দ্রুত উল্টো ঘুরে তাকায়। ইরফানকে দেখে ঢোক গিলে সরতে চাইলে নিজের পায়ের সাথে নিজের পা বেঁধে সিটের উপর ঠাস করে পড়ে যায়। শুধু গাড়ি দাঁড় করিয়ে গাড়ি থেকে নেমে মায়েরাকে খুঁজছিল। ইরফানকে দেখে এগিয়ে এসে ইরফানের পেছনে দাঁড়ায়। মায়েরার করা কাণ্ড দেখে অবাক হয়, এই মায়েরাটার কি সাহস! শুধু কিছু বলতে গিয়েও জিভ গুটিয়ে নেয়। ইরফান তার গাড়ির ভেতর থেকে মায়েরাকে টেনে বের করার জন্য একটু নিচু হলে শুধু মিটমিট হেসে পেছন থেকে বেশ কায়দা করে ইরফানকে ধাক্কা দেয়। ফলস্বরূপ ইরফান মায়ের উপর ঠাস করে পড়ে যায়। মায়েরার ঠোঁট জোড়ার সাথে ইরফানের ঠোঁট জোড়া মিলিত হয়। ইরফান ও মায়েরা দুজনেই চোখ বড় বড় করে দুজনের দিকে তাকায়। শুধু দ্রুত পকেট থেকে ফোন বের করে ঠাস ঠাস করে কয়েকটা পিক ক্লিক করে নেয়। পিকগুলোর দিকে একবার নজর দিলে শুধু নিজেরই চোখ বড় বড় হয়ে যায়। দ্রুত ফোনের আলো অফ করে ফোনের পকেটে রেখে দেয়। ছি ছি, এসব দেখে তো সে অশুদ্ধ হয়ে গেল রে। তবে মিটমিট হেসে বিড়বিড় করলো, খেলা যাবে ক্ষীর। এরপর গলা ঝেড়ে বলে, কি রে ইরফান, তোর কিসমিস খাওয়া হলো? ইরফান সীতাকুণ্ড গিয়ে এর আগেও নিজে খেয়ে হারিয়ে মায়াকে দুবার চুমু খেয়েছিল। এবারও নিজে খেয়ে হারিয়ে মায়ের ঠোঁট জোড়া আঁকড়ে ধরতে নিয়েছিল। তখনই শুদ্ধর কথা ইরফান সম্মিত ফিরে পায়। এক সেকেন্ডও সময় ব্যয় না করে দ্রুত মায়ের উপর থেকে উঠে দাঁড়ায়। মায়েরা হন্তদন্ত হয়ে গাড়ির ভেতর থেকে বেরিয়ে এক দৌড় দিতে গেলে ইরফান শক্ত হাতে মায়ের হাত টেনে ধরে। লজ্জায় মায়ের মাথা কাটা যাচ্ছে। সে তওবা করলো, আর জীবনেও ইরফানের পিছে লাগতে যাবে না। মায়েরা মাথা নিচু করেই হাত মুচড়ায়। ইরফান মায়ের হাত ছাড়লো না। একে তো স্টুপিড মেয়েটাকে দেখলে তার কি যেন হয়ে যায়, যে কারণে সে নিজের উপর সাথে এই স্টুপিড মেয়েটার উপর চরম বিরক্ত। এখন প্রচণ্ড রাগ হচ্ছে। মায়ের দিকে চেয়ে শক্ত গলায় বলে, আমাকে কি করেছো, কেন করেছো স্টুপিড? মায়েরা হাঁসফাঁস করে, এক টানা হাত মুচড়ায়। ছাড়াতে না পেরে চোখ মুখে অসহায়ত্ব ঘিরে ধরে। মাথা উঁচু করে মিনমিন করে বলে, আমি কিছু করিনি, আপনি আমার উপর এসে পড়েছেন, আমি না আপনার। শুধু এদের দেখে মিটমিট হাসছে। মায়ের কথার মাঝে থামিয়ে দিয়ে শুধু বলে ওঠে,
বউ? মায়েরা তো তোর বউ, একটু কিসমিস খেতে চাইতে পারে না? ইরফান শুদ্ধের দিকে চেয়ে রেগে বলে, শাট আপ। শুদ্ধের কথায় মায়ের কাঁদতে ইচ্ছে করলো। সে বলতে চেয়েছিল সে ইরফানের স্টুডেন্ট, মাঝখান থেকে শুদ্ধ চরম সত্যি কথা বলে দিল। ইরফানের হাত আলগা হয়েছে বুঝতে পেরে মায়েরা তার হাত ছাড়িয়ে নিয়ে এক দৌড়ে শুদ্ধের গাড়িতে গিয়ে উঠে বসে। ইরফান শক্ত চোখে মায়ের দিকে চেয়ে রইল। শুদ্ধ ইরফানের বাহুতে হাত রেখে লজ্জা পাওয়ার ভান করে বলে, তোকে বসতে দিলাম আর তুই শুয়ে পড়লি? আহা, আমার সোনাটা কত রোম্যান্টিক। ইরফান রেগে শুদ্ধর কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে, তোদের দুই বাদরকে ছাড়বো না আমি। শুধু ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, ওয়াও সত্যি? যাই মায়েরাকে একটু সুখবরটা দিয়ে আসি। একটু থেমে মিটমিটিয়ে হেসে বলে, আমাকে যেভাবে ধরে ধরিস মায়েরাকে কিভাবে ধরবি যেন? ইরফান বিরক্ত হয়ে শুদ্ধকে ধাক্কা দেয়, এরপর গটগট পায়ে বাড়ির ভেতরে চলে যায়। যাওয়ার আগে দারোয়ানকে গাড়ির চাবি দিয়ে যায় আর বলে গাড়ির স্টিয়ারিং ক্লিন করে গাড়ি গ্যারেজে তুলে রাখতে। শুদ্ধ হাসলো, সে ভেবেছিল মায়েরাকে এনে আসল কাজটাই হলো না ইরফান না থাকায়, কিন্তু লাস্টে এসে তো আসল কাজের পুরো পিএইচডি হয়ে গেল। বাহ বাহ। এরপর এগিয়ে যায় মায়েরাকে তার হোস্টেলে রাখতে যাওয়ার জন্য। রাত 12টার কাছাকাছি। ইরফান উদাম শরীরে বিমানের উপর পায়ের উপর পা তুলে বসে আছে। ভার্সিটি রিলেটেড কিছু কাজ করছে ল্যাপটপে, আর একটু পরপর ব্ল্যাক কফিতে চুমুক দিচ্ছে। ফোনে টুম করে পরপর কয়েকটা নোটিফিকেশন আসতেই ইরফান হাতে ফোন নিয়ে চেক করে। এমধ্যে গিয়ে দেখলো শুধু কিছু পিক সেন্ড করেছে। ইরফান তীক্ষ্ণ চোখে পিকগুলো দিকে তাকায়, দু আঙ্গুলের সাহায্যে পিকগুলো জুম করে দেখে, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে তার আর মায়ের ঠোঁট জোড়া মিলিত। ইরফান প্রায় 5 মিনিটের মতো পিকগুলোর দিকে চেয়ে রইল, গম্ভীর মুখভাবে, তার অনুভূতি বোঝা যায় না। হঠাৎই মায়ের করা বাদামের কথা মনে পড়লে বিরক্তি কণ্ঠে আওড়ায়, স্টুপিড পাথর। পিকগুলো ডিলিট করতে গিয়েও করলো না ইরফান, বরং সেভ করে রাখলো। এরপর ফোন রেখে আবারও কাজে ব্যস্ত হয়। পরদিন মায়েরা মিলাকে টেনে ধরে বসে আছে মাঠের এক কোনায়। মায়েরা নিজেও ক্লাসে যাচ্ছে না, মিলাকেও যেতে দিচ্ছে না। তাদের প্রথম ক্লাস থাকে ইরফানের। গতকাল ইরফানদের বাড়ির সামনে ঘটে যাওয়া সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর মায়েরা ইরফানের সামনে গিয়ে দাঁড়ালে সে লজ্জা হার্ট অ্যাটাক করবে। একটু পরপর ডান হাত তুলে ঠোঁট ছোঁয়ায়, মনে হচ্ছে ইরফানের ঠোঁটের ছোঁয়া এখনও তার ঠোঁটে লেগে আছে। যতবার ভাবছে ইরফানের ঠোঁট তার ঠোঁটের সাথে লেগেছিল, ততবার পুরো শরীর শিউরে উঠছে। এই কি অনুভূতি তার! মিলা রেগে বলে, কি সমস্যা তোর? ক্লাস মিস দিলে তোর ইরফান স্যার বাস দিবে ভুলে গেলি? এমনিতেই একটা বাস খেয়ে বসেই আছিস, তাও শিক্ষা হচ্ছে না? মায়েরা অসহায় চোখে তাকালো। সে বলতেও পারছে না, সইতেও পারছে না। কি করবে এখন? আসলেই তো সে আর কত বাস খাবে? তার প্রথম সেমিস্টারে ইংলিশে ইরফান তাকে ইচ্ছে করে ফেল করিয়ে দিয়েছে, আবার রিটেক দিতে হবে তাকে। এখন এভাবে ক্লাস মিস দিলে না জানি সেই রিটেকেরও আবার রিটেক দেওয়া লাগে। মিলা মায়েরাকে ঝাঁকিয়ে বলে, কিরে যাবি নাকি থাকবি? মায়েরা চেঁচিয়ে বলে, চল চল চল, মনে হচ্ছে ক্লাস উড়ে যাচ্ছে। ওই ইরফান স্যারকে না দেখলে তো তোর হচ্ছেই না। কথাটা বলে মায়েরা মিলার হাত ধরে টেনে ক্লাসের দিকে যেতে থাকে। মিলা তপ দেখিয়ে চেয়ে আছে, ডান হাত মায়ের পিঠে থাপ্পড় দিয়ে বলে, বেয়াদব, আজে বাজে কথা বলার জায়গা পাস না। মায়েরা পাত্তা দিল না, ক্লাসরুমে গিয়ে একদম লাস্টে গিয়ে বসে। কিছুক্ষণ পর ইরফান ক্লাসরুমে প্রবেশ করে। মায়েরা নিজেকে গুটিয়ে মিলার দিকে চাপতে থাকে, যেন ইরফান তাকে একটুও দেখতে না পায়। মিলা হঠাৎই ফিসফিসিয়ে বলে, জানিস মায়েরা, তামিল মুভিতে নায়কদের চুল দাড়ি কি সুন্দর বড় বড় থাকে, আমার তাদের হেডবি লাগে। এই দুটোই ইরফান স্যারের মাঝে আছে, সেই লাগে রে ইরফান স্যারকে। শুধু একটু কম রাগ আর হাসলেই একদম পারফেক্ট হতো। মিলার কথা শুনে মায়ের চোখ ছোট ছোট করে তাকায় মিলার দিকে, এরপর সামনে দাঁড়ানো ইরফানের দিকে তাকায়। ইরফান গম্ভীর মুখভাব লেকচার দিতে ব্যস্ত। মিলার কথাটা মায়ের একটু ভালো লাগলো না। মনে হচ্ছে মিলা ইরফানের দিকে নজর দিচ্ছে। যতই হোক ইরফান তার স্বামী। কথাটা ভাবতেই যেন মায়ের নিজের কাছেই নিজে থতমত খায়। এসব ভাবনা বাদ রাখলো, গলার জোর কমিয়ে মিলার উদ্দেশ্যে দাঁত কিরমি করে বলে, তোর নজর ঠিক কর মিলা। বদ নজর দেওয়া মহিলাদের মতো হলে তোর পাছায় লাথি দিয়ে তোকে এই ক্লাসরুম থেকে বের করে দেবো বলে দিলাম। মিলা কিছু বলতে চায়, তবে তার চোখ পড়ল মায়ের পাশে। ইরফান দাঁড়িয়ে মায়ের দিকে রেগে তাকিয়ে আছে। মায়েরা মিলার দৃষ্টি অনুসরণ করে বাম দিকে তাকালে ইরফানকে দেখে চোখ বড় বড় হয়ে যায়। ইরফান শক্ত কণ্ঠে বলে, স্টুপিড গার্ল, আর একটা কথা বলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে ইউনিভার্সিটি থেকে তোমাকে আউট করে দেবো, আন্ডারস্ট্যান্ড? কথাটা বলে গটগট পায়ে সামনে চলে যায়। মায়েরা ভ্যা ভ্যা করে কাঁদতে ইচ্ছে করেছে। আর কত অঘটন ঘটবে তার সাথে। অনেকেই মায়ের দিকে চেয়ে আছে। মায়েরা সবার দিকে কটমট দৃষ্টিতে তাকালো। সে জোকার নাকি? বরংই ইরফানের স্যার অসহ্যকর, হুটহাট সবখানে চলে আসে। মায়েরা দৃষ্টি দেখে সবাই দৃষ্টি ফিরিয়ে নিয়ে স্বাভাবিক হয়ে বসে। মিলা মুখ টিপে হেসে মায়ের বাহুতে হাত বুলিয়ে বলে, তোর ভাগ্যটা সেই মায়েরা। মায়েরা কটমট দৃষ্টিতে তাকালো মিলার দিকে। মিলা হাসি আটকে সামনে দৃষ্টি রাখে।